বাসায় যখন ঢুকলামই তখন সাথে সাথে আমার মেশিন বলতেছে তিনটে শব্দ, যে মুড, টাইম, সিচুয়েশন। তো মেশিনের বয়সটা অনেক বেশি, প্রায় 10 বছর। মানে এই যে ফটকা মার্ক জুকারবার্গ যখন নিউরাল নেটওয়ার্ক ইউজ শুরু করে ফেসবুকে, নিউরাল নেটওয়ার্ক মার্ক জুকারবার্গ সেই আমলের মেশিন। তো এখনও রিডিং ঠিকমতো দেয়। তো তিনটে শব্দ শোনার সাথে সাথে এই যে মুড, টাইম আর সিচুয়েশন, তা আমি আর ডাইনিংয়ে না তাকাইয়ে ল্যাপটপ ডায়েরি রেখে কাপড় চেঞ্জ করে সাথে সাথে ঢোল, একটা ঢোল কিনে আনছিলাম। তো ঢোলের উপরে গায়ে লাল কালি দিয়ে লেখলাম, এমনি তো নাচুনে বুড়ি, তার উপর ঢোলের বাড়ি। তো লেখে সাথে সাথে বেরোয়ে পলাতক, মানে বাসাতে বেরোয় গেলাম। মানে বুঝলাম যে বাসার সিচুয়েশন কী, মানে আজকে আবার ঢুকতে দেবে জানে। যাই হোক, তো কী আর করবো, অল ক্লিয়ার শ্যাম্পু নিয়ে গেলাম গোডাউনে। তো সাথে আবার দুইটা নতুন মেশিন এই রিসেন্ট ডেভেলপ করতেছি, তো দুই মেশিনকে লজিক্যাল কিছু জিনিস টেস্ট করার জন্য গোডাউনে যায় সব মুছলাম অল ক্লিয়ার দিয়ে। তা মোছার পরে মেশিন দুটার একটা নাম দিছি হচ্ছিল লুসি, আর একটা নাম ছিল রুটি। তা লুসিকে বললাম যে সব তো ক্লিয়ার, এখন কী রাখবো? তো লুসি বলতেছে যে ইমোশনাল ইনভেস্টমেন্ট। আচ্ছা, এবার রুটি বললাম কি, রুটি বললো রুটি ওই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। বুঝলাম না কিছু। দেখে কী করবো, একটা ভাবলাম যে দেখি স্যারের সাথে দেখা হয় নাকি। আটতে গেলাম এক স্যারের কাছে। এখন স্যারে যে করলাম, আসসালামু আলাইকুম স্যার। কি সালাম দিলে না ঘুষি দিলে? দেখে আর এক স্যারের উদ্দেশ্যে রওনা হলাম। তো স্যার মেলা কথা টথা জিজ্ঞেস টিজ্ঞেস করে বললো, ঠিক আছে তাইলে জেন্টেলম্যান যাও। তা আমি স্যার বললাম, স্যার এম আই এডুকেটেড? স্যার তো পারলে আমার খাই এই ফেলে। তো সেই আমলে যখন ডিজিটাল হয়নি, ক্যামেরা হয়নি, অর্থাৎ ফিল্ম কিনে আমরা ছবি তুলতাম, সেই আমলে আমি ইন্টেনশনালি একটা ছবি তুলছিলাম। পাশে একজন ছেলে তার কাটিয়েছি, পরে ছবিটা এখনও আমি রেখেছি, যে আমাদের এই বর্তমান জামানায় সেলফি বা কোনো সেলিব্রিটির সাথে ছবি তোলার মতো যেটা। বাট স্যারকে যখন বলছিলাম, স্যার এম আই এডুকেটেড? তো স্যারের সাথে আরও দুইজন স্যার ছিলেন। তো স্যার কটমটাইয়া দাঁড়াইয়ে আমার একটা প্রশ্ন করলো যে আমাদের দেশে কি সমাজ আছে? জি স্যার আছে। কীভাবে আছে? তাই বললাম, স্যার আপনি আমার শিক্ষক, গুরুজন, আপনাকে দেখলে আমি মাথা নত করি, সালাম দিই, এটাই সমাজ স্যার। তো স্যার আমাকে বললো, ইয়েস মাই বয়, ইউ আর এডুকেটেড। তো আমাদের প্রধান উপদেষ্টা বলি না, আমি বলি প্রধানমন্ত্রী, অন্তর্বর্তী সরকারের, যেহেতু উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে উনি অফিস করেন, এই জন্য আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি বলি প্রধানমন্ত্রী। ওনার তো সরকারিভাবে 8 তারিখে শপথ গ্রহণের পরে ওনার যে বায়োগ্রাফিটা সরকারি, সেই বায়োগ্রাফির প্রতিটা লাইন শব্দের তর্জমা তাফসির করার পরে শানে নুজুল আমার বোধগম্য ঐতিহ্য অনেকবার পড়া লাগছে। তার চেয়ে বড়ো কথা যে ওপেন সোর্সে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের ওপেন সোর্সে যতগুলো স্পিচ, উনি ওয়ার্ল্ড ওয়াইড একটা স্পিচে, মানে বিশেষ করে মোটিভেশনাল স্পিচে উনি অনেক জায়গায় মোটিভেশনাল স্পিচ দেন। তো যতগুলো পাইছি মোটামুটি দেখছি মোটিভেশনাল স্পিচ। বাট 8 তারিখে স্যার এসে কী বললেন, আমাকে ডাইকে আনা হয়েছে, আমি যা বলবো আমার কথা শুনতে হবে। স্যার যদি বলছি, সাপোজ স্যারের আমি বলছি, স্যার মন্ত্রণালয় হলো আর বিভাগ মিলে 58টা এক্সিস্টিং আপনি এসে পাইছেন, তো আপনি সহ 24 জন। এখন এই 24 জন 58টা মন্ত্রণালয় আপনি নিলেন সাইড ভিতরে 2টা বিভাগ, আর মানে 39টা মন্ত্রণালয়, 19টা বিভাগ, তো আপনি নিলেন 4টে। তো 4টে 2টা বিভাগ নিলেন আর 2টা মন্ত্রণালয় নিলেন, আর বাকিগুলো ভাগ করে দিলেন। একজন মন্ত্রণালয় বিহীন আছে, আবার কারোর ভাগে
3টে মন্ত্রণালয় দিয়েছেন, আর ম্যাক্সিমাম সবাই বাগের পরে 2টে করে মন্ত্রণালয় দিয়েছেন। কিন্তু এই 1 থেকে 24 পর্যন্ত সিরিয়ালে স্যার, এটা কোন সিরিয়ালে মন্ত্রণালয় অনুযায়ী সাজাইছেন নাকি স্যার বয়স অনুযায়ী সাজাইছেন নাকি মন্ত্রণালয় 3টে যা তার সেই অনুযায়ী সাজাইছেন স্যার? আমি তো বুঝতেছি না স্যার, বুঝলাম না। তা আপনার মোটিভেশনাল স্পিচ শুনে আমি যা মিনিমাম 60টা তো আমার ডাউনলোড করাই আছে স্যার। তা আমি এটা বুঝতেছি না স্যার, এটা কীভাবে? তো স্যার তো কোনো অ্যান্সার দেয় না, কি আর করার। তো আমার কথা শুনতে হবে, না শুনলে কিন্তু আমি চলে যাব। হ্যাঁ স্যার, আপনার কথা কি শুনে না স্যার নাকি? যে আপনার মোটিভেশনাল স্পিচে যদি বয়সের অনুক্রমের দিক তাকাই, তাহলে এই যে ছোটো ছেলে দুটোগুলো উপরের দিক 2 মন্ত্রণালয়, আবার সিনিয়র পার্সনগুলো 1 মন্ত্রণালয় 2 মন্ত্রণালয় নিয়ে নিচের দিক, কোন অনুপাতে? নিয়োগের অনুপাতেও তো স্যার যায় না। তাইলে স্যার সমাজ বলতে আমি যা বললাম, আর আমার স্যার আমাকে ঢাকা ইউনিভার্সিটির বাই আমি স্যার যেমনি হোক স্যার পড়ালেখা পারি না পারি ফার্স্ট ক্লাস নিয়ে বেরোইছি স্যার। তো ইয়েস মাই বয় ইউ আর এডুকেটেড। এখন তো আমি তো স্যার বুঝতেছি না, তাহলে এটা সমাজের সাথে তো আমার মেলে না। আমি যদি সমাজের দৃষ্টিকোণ থেকে মন্ত্রণালয় মিলাই, তো স্যার আমার একটা ওই যে দুটো মেশিন বানাইছি তো স্যার, মেশিন আপনি একটু কোশ্চেন করেন স্যার, এই মেশিনগুলো কী অ্যান্সার দেয়। এরা আমাদের তো স্যার একটার নাম দিছি স্যার লুসি, আর একটার নাম দিছি রুটি। তো ঠিক আছে স্যার, কোনো কথা না, চুপচাপ আমি লুচি রুটি বানাই, তুমি একটা কথা বলবা, তার সূত্র ধরে রুটি আর একটা বলবা। এখন বলা শুরু করলো। লুচি বলল IMF-এ কতগুলো বোল্ট আছে? রুটি বলতেছে জেপি মর্গান। IMF-এ কতগুলো ভোল্ট আছে, আর এটা লুচি বলতেছে, আর রুটি বলতেছে জেপি মর্গান। এরপর লুচি বলতেছে নিকোল টেসলা, রুটি বলতেছে ডেস্ট্রয় টুইটার বাই এলন মাস্ক। তো আবার লুচি বলতেছে 7 বারের মাথায় যুদ্ধ জয় করছে, 7 বার ট্রাই করার পরে। রুটি বলতেছে রথচিল্ড, লুচি বলতেছে বঙ্গজননী, আর রুটি বলতেছে পূবে যদি না উঠি তো রবি, আমি হতাম বিশ্বকবি। স্যার তাহলে লুচি কে আর রুটি কে স্যার? স্যার কি আমার জুতাইতে পারবে না আমার দরখাস্ত তার দেখবে? তবে স্যারকে আমি প্রশ্ন অবশ্যই একদিন হইলেও করব ইনশাল্লাহ, যে স্যার এই মন্ত্রণালয় মন্ত্রিত্ব সহ 4 জনের মন্ত্রিত্ব, এই কারোর নামে 4টে, তা কারোর আন্ডারে 3টে, তো এইগুলো কি আমাদের আরও জনসংখ্যা বা মন্ত্রিত্বদের বেতন আসছে স্যার? আমি জানি যে সংসদ সদস্যদের 55,000 টাকা বেতন। তাহলে বেতন যদি সংসদ সদস্যদের 55,000 টাকা হয় মাসিক, গাড়ি বা বাড়ি ফ্যাসিলিটিস বাদ দিলাম, বেতন মানে চাকরি করে বেতন নেয়। 3 দিন লেট করলে 1 দিন অ্যাবসেন্ট, বৃহস্পতিবারে যদি অ্যাবসেন্ট হয়, বৃহস্পতি শুক্র শনি 3 দিন অ্যাবসেন্ট। এটা কি স্যার ঠিক? তাহলে মন্ত্রীদের কি বেতন আছে স্যার? স্যার তাহলে আপনার ইমোশনাল স্পিচের আমার কাছে যে 68টা আছে স্যার, তাইলে কিন্তু স্যার আমার এই 68টার সাথে আমার এটা মিলেই দিতে হবে স্যার, নাইলে কিন্তু স্যার আমি আপনার ফার্স্ট ছাড়বই না। বাসায় ঢুকবো কীভাবে, তাই ঢোলের উপর লিখে আসলাম, লিখে বাড়িয়ে এই ছাদে এসে আবার একটু বসলাম, যে একদম এক্সাক্ট ঢোলের উপর আমি লিখে আসছি যে একের তো নাচুনি বুড়ি, তার উপর ঢোলের বাড়ি। আর আমার নতুন মেশিন দুটি আমার গোডাউনে সব পরিষ্কার করার পর কী বললো, ইমোশনাল ইনভেস্টমেন্ট। আর রুটি বলল কাজী নজরুল দুখুমিয়া রুটি, আর লুচিকে রবীন্দ্রনাথ ঠাকুর লুচি খাতো, বঙ্গজননী। তো বললো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট।
স্যার আমি যদি 9 জনের কমিটির ভিতরে থাকতাম স্যার, নোবেল 9 জন কমিটিতে, তাইলে স্যার আমি একজনের স্যার নোবেল দিতামই স্যার, মার্ক জুকারবার্গকে। কারণ নামকরণের সার্থকতা, আমরা ছোটোবেলায় রচনা পড়ছি নামকরণের সার্থকতা, কিন্তু স্যার মার্ক জুকারবার্গের মুখ বুক বই, ধরেন বুক ধরে ধরলাম, অর্থাৎ এখানে যা ফেসে তা বা মুখ দিয়ে বেরোয় যা বা যাই হোক, তো কারোর ফেসবুক একের অধিক থাকলে এক ক্যাটাগরিতে, আর একটা যদি থাকে এক ক্যাটাগরিতে, আর হাইট থাকে যদি আর এক ক্যাটাগরিতে, আর অরিজিনাল একটা ফেসবুকে যদি দীর্ঘদিন 10-12 বছর ধরে কেউ যদি ইউজ করে, তা সেটার পর যদি আমি 10 বছর আগের 11, 12, 13, 14, 16 বছর হয়ে গেছে প্রায় নিউরন নেটওয়ার্ক মার্ক জুকারবার্গ ইউজ করা শুরু করছে ফেসবুকে। তাও নিউরন নেটওয়ার্ক বাদ দিলাম, এখন তো নিউরনের উপরে অনেক 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 আপডেটেড বেরোইছে। তো সেইটার উপর বেস করে একটা ফেসবুক নর্মালি টু দ্য পয়েন্টে একজনের ফলো করলে বা দেখলে বা এটা অ্যানালাইসিস করলে মোটামুটি এটা বায়োগ্রাফি ফিচার চলে আসে। এখন সেটা তো বড় কথা না স্যার, আপনি আসছেন, আপনার সারা বিশ্বে যে নাম সুনাম সম্মান, আপনার যে মোটিভেশনাল স্পিচ, এবং বাংলাদেশের মানুষ আপনাকে মূল্যায়ন করুক বা না করুক স্যার, বিশ্বে তো আপনাকে স্যার করে। এখন আপনি একটা কিছু তো এক্সেপশনাল দেখাবেনই, আমার এটা মনে হয়েছে। তবে স্যার কোইন্সিডেন্টলি কিন্তু আজকে একটা জিনিস মানে গতকালকে মিলে গেছে, ওই যে স্যার আমি 4টা নিয়ে স্যার সবসময় বঙ্গবন্ধু 4 নীতি নিয়ে স্যার, কারণ এই 4 নীতি ছাড়া স্যার আমার ফরেন পলিসির যে একটা স্যার কোনো জায়গায় স্যার মিলিতে পারি না। আর যতদিন না মিলিতে পারবো ততদিন মনে হয় আমার এরকম পড়া চলতেই থাকবে মৃত্যুর আগের দিন পর্যন্ত। তো কোইন্সিডেন্টলি কালকে স্যার 4টা রিপোর্ট আপনার কাছে সাবমিট হয়েছে, মানে 4টা কমিশনের, সেটাও 4টে কমিশনের। সংসদীয় কমিটিতে প্রস্তাবনায় একটা শব্দ দেখলাম, আমি ভিতরের কিছু দেখি নেই স্যার, যে ইকুইটি, মানে ইকুইটি কি 87,256টা স্যার গ্রাম, 4,554টা ইউনিয়ন, তারপরে ইউনিয়নের আন্ডারে প্রতিটা ইউনিয়নে আবার 9টা করে ওয়ার্ড। তাই ওয়ার্ড আবার সেটা যদি আমি গুণ করি 4,554 দিয়ে, তাহলে কয়টা ওয়ার্ড চলে আসছে। এবার আমি থানা আসি, পুলিশ থানা 651টা, বাইরে সম্ভবত এখন হয়েছে কিনা 2021 সালের পরে, আর আমি ডাটাগুলো আর দেখি নেই। তো থানা আছে, পুলিশ থানা, তারপরে এবিসি ক্যাটাগরি মিলে 339টার মতো পৌরসভা, আবার প্রতিটা পৌরসভায় আবার 9টা করে আবার পৌর ওয়ার্ড আছে। এরপরে আছে স্যার 495টা উপজেলা, তারপরে আছে স্যার 64টা জেলা, 8টা বিভাগ, কিন্তু 12টা আবার মেগা সিটি মানে সিটি কর্পোরেশন। তো সিটি কর্পোরেশনের ভিতরে আবার 2টা অ্যাডমিনিস্ট্রেটিভ জোন আছে, যেমন ডিএমপি সিএমপি মানে মেট্রোপলিটন থানা আছে ঢাকায়, যেমন 51টা থানা, আবার 12টার ভিতরে 2টে ঢাকার ভিতরে উত্তর ও দক্ষিণ, একটা 75টা, একটা হলো সম্ভবত 102টা ওয়ার্ড। এই প্রতিটা 12টা সিটি কর্পোরেশনের প্রতিটা ওয়ার্ডের আন্ডারে আবার ইউনিট আছে, তাহলে ওয়ার্ড ইউনিট। এই টোটাল মিলে রাজধানী ঢাকা মিলেই বাংলাদেশ। তো আপনি একটা জিনিস আজকে সম্ভবত বলছেন স্যার, যে আমি এক্সেপশনাল একটা নির্বাচন দিব। হ্যাঁ, হয়তো বা স্যার ডিজিটাল, অ্যানালগ, ইউরোপিয়ান, আমেরিকান, হাইব্রিড সব মিলাই এমন কিছু একটা স্যার হয়তো আপনি দেবেন যেখানে এক্সেপশনাল অবশ্যই হবে। কারণ আপনি আপনার মতো ব্যক্তিত্ব যেহেতু এখন পর্যন্ত এক্সেপশনাল কিছু তো দেখানই নেই এবং কিছু বলেনও নেই, এবং আমার মনে হয় আপনি এখনও দায়িত্ব নেনই নেই। কারণ মন্ত্রণালয়গুলো বা দেশের কাজকর্মের ডিস্ট্রিবিউশন, এবং আপনি যে সাইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, মানে 2টা বিভাগ 2টা মন্ত্রণালয়, যার সাথে আপনার বায়োগ্রাফি ব্যাকগ্রাউন্ডে কোনো মিল নাই, দায়িত্ব নেওয়ার দরকার তাই নিয়েছেন। বা প্রধানের দায়িত্বে যা থাকে সশস্ত্র বিভাগ, সশস্ত্র মন্ত্রণালয়, যদি জনপ্রশাসন থাকে না, জনপ্রশাসনটাও নিয়েছেন আপনি। এনিওয়ে, তো ডিজিটাল দেন, অ্যানালগ দেন, কিন্তু স্যার আমার মনে হয় এক্সেপশনাল দেবেন। যত এক্সেপশনাল দেন, সাপোজ স্যার 3 মাস
3 মাস তো একটা শিডিউল করে দেবেন যে এই নিয়মকানুন করতে হবে, এই করে দেবো, তারপরে মাসেল পাওয়ার থাকবে না, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যেহেতু স্ট্রং না, যাতে মাসেল পাওয়ার বা টাকা নির্দিষ্ট পরিমাণ যে খরচের অনুমতি থাকে তার বাইরে কিছু ক্যাটাগরি বা নিয়ম কানুন। আর একটা পার্লামেন্ট মেম্বারের 25 পেজের একটা ফর্ম ফিল আপ করতে হয়, টু দ্য পয়েন্ট দেখবেন স্যার। আবার শ্বেতপত্র স্যার, ও স্যার ভালো কথা স্যার, এই 24 জন উপদেষ্টা নিয়েছেন স্যার, শ্বেতপত্র তো স্যার আপনি দিয়েছেন কিনা স্যার সবাই জানি না স্যার। আর আপনি কিন্তু স্যার এক্সেপশনাল। কারণ কি এক্সেপশনাল? সর্বোচ্চ ক্ষমতা হেড অফ স্টেট স্যার। হেড অফ স্টেট কে স্যার? আপনি না স্যার, হেড অফ স্টেট কিন্তু স্যার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী না। হেড অফ স্টেটের একটা সর্বোচ্চ ক্ষমতা থাকে, যেই ক্ষমতাটা প্রধানমন্ত্রীরও থাকে না, আপনারও নাই। ফাঁসির আসামিকে বিনা কসুরে খালাস, উইদাউট এনি কজ। নিয়ম তো এটা জানতাম আগে ছিল, এখন তো চেঞ্জ হইতে পারে মনে হয়। কিন্তু একটা ইস্যুতে আমি শিখছি বা এক জায়গায় লেখা দেখছি যে সামহাও এক্স অফিসারের তার লেখার ভিতর পাইছি সামটাইম দ্য পেন ইজ ফ্লাইটার দেন ওয়ার্ড, নট দ্য পেন ইজ মাইটার দেন সোর্ড, দ্য পেন ইজ সামটাইম ফ্লাইটার দেন ওয়ার্ড। তো কলমের খুসা ধরেন স্যার। তো জাতীয় রাজস্ব আদায়ের স্বার্থে এই শব্দটা যদি কোনো কাগজে লেখা থাকে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কেন, কারো সাধ্য নাই সেখানে কোনো কিছু ক্ষমা করার বা কিছু করার। কিন্তু স্যার এক্সেপশনাল, আপনার 666 কোটি টাকার মামলা কিন্তু স্যার এনবিআর এক ধাক্কায় একবারে পুরোটাই খালাস করে দিয়েছে। বাট একবার উচিত ছিল স্যার তাদের স্টেটমেন্ট দেওয়া যে এই 666 কোটি টাকার যে ট্যাক্স, এটা বিগত সরকার মিথ্যা বা ভুলভাবে দেশে, এটার কোনো অস্তিত্ব নাই, কিছু নাই, এই জন্য এটাকে খালাস করে দেওয়া হইল। কিন্তু এই স্টেটমেন্ট কিন্তু স্যার দিই নাই। তাহলে স্যার আপনারা ইমোশনাল ইনভেস্টমেন্ট আমার, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আপনার, বাট কোনোটাই আমার কাছে, আমারটাও নাই, আপনারটাও আপনার কাছে নাই। তাহলে গেল কোথায় স্যার? এটা তো জানার দরকার স্যার, যে ডিপ্লোম্যাটিক পাসপোর্টটা স্যার গেল কোথায়। আপনি যদি স্যার এটা আমার বাইর করে দিতে পারেন স্যার, আমি বাকি জীবন স্যার আপনার বাসার কাজের লোক বলেন বা আপনার বাজার করে দিতে বলেন, ঝাড়ু দিতে বলেন, দেবো। বাট ডিপ্লোম্যাটিক পাসপোর্টটা গেল কোথায় স্যার? এটা স্যার আপনার মানে বুঝছেন তো স্যার, কার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আর কার ইনভেস্ট, আমার মেশিন বলে যে ইমোশনাল ইনভেস্টমেন্ট। তো আপনি এক্সেপশনাল দিলেও যে এই অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কি অনুযায়ী, সাপোজ একটা পলিটিক্যাল পার্টি, আমি 10 বছর একটা বেসমেন্ট দাঁড় করাইছি স্যার। মজার ব্যাপার যে যে আপনার যে স্পেশাল এনভয় বলতে মানে আপনার স্পেশাল যে বার্তা, দুধ যে থাকে ফরেন যিনি, তো ওনার অ্যাড্রেস, ওনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার যোগাযোগ করার জন্য বা ওনার মাধ্যমে আমি এটা দরখাস্ত যে দিব ফরেন, যেহেতু উনি সরাসরি তো আমি আপনাকে দিতে পারি না, খুঁজতে 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 কোনো অবস্থাতে স্যার বাংলাদেশের ওয়েবসাইটে ওনার বায়োগ্রাফি ওনার কোনো জায়গায় পাইতে যাই দেখি স্যার উনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির টিচার। ওই সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির একটা ইমেল অ্যাড্রেস পাইছি স্যার, ওই ইমেল অ্যাড্রেসে পরে স্যার আমি ইমেল দিচ্ছি, সিসি দিছি, বাকি ওই মন্ত্রী পরিষদ বিভাগ জায়গাটাকে পাইছেন, আপনার কাছে পৌঁছাইছে কি না স্যার দরখাস্তটা যদি দয়া করে স্যার দেখতেন। একজন সাধারণ মানুষ স্যার একটু আবেদন করছে, নাকচ করে দেন বা ডাইকে যদি স্যার কজ জিজ্ঞেস করতেন বা যে তুমি এটার ব্যাখ্যা দাও, যদি আমি স্বতঃস্ফূর্ত স্যার যদি আপনাকে সন্তুষ্ট করার মতো ব্যাখ্যা দিতে পারি, তাহলে স্যার যদি অনুমোদন দিতেন। আমি খুব মানে কী বলবো স্যার, যে সব বাদ দিলাম স্যার, এই 3 মাস টাইম দিলে যে কোনো একটা রাজনৈতিক দল আমরা একটা প্যাটার্ন, ওই যে মেশিনগুলোতে দাঁড় করাইছিলাম স্যার, দাঁড় করাইছি বা সাপোজ, তো ওই 181 সদস্য বিশিষ্ট কমিটির থেকে শুরু করে একদম সর্বলোয়েস্ট কমিটি হচ্ছে ইউনিট কমিটি অথবা ইউনিয়ন ওয়ার্ড কমিটি, সাপোজ 31 সদস্য বিশিষ্ট। তা মূল দল সাপোজ এবি পার্টি, তা এবি পার্টি আছে, তো এবি পার্টির সাথে আমি সব বাদ দিলাম, যে অমুক লীগ যেমন আমরা শুনি তো অমুক লীগ বাদ দিয়ে উইমেন উইংস, 7টা মাত্র উইংস করলাম, লাকি 7 উইমেন উইংস, তারপরে করলাম ইয়থ উইং, তারপরে করলাম স্যার লেবার উইং, তারপরে করলাম স্যার প্রফেশনাল উইং, তারপরে করলাম স্যার সেলফ এমপ্লয়েড
উইং, তাহলে স্যার বাংলাদেশের কেউ কি স্যার এর বাইরে যায়, বাইরে কি পড়ে স্যার? আমি মোটামুটি বাংলাদেশের যে বাসার কাজের বুয়া দারোয়ান তারও এই 7টা উইংয়ের যে কোনো একটা উইংয়ে নিয়ে আসছি, আবার যে বাংলাদেশের হচ্ছে বড়ো ব্যবসায়ী তাও নিয়ে আসছি। এখন যেহেতু 1 থেকে 20 গ্রেড বা সরকারি চাকরিজীবীরা ডাইরেক্ট রাজনীতি করতে পারে না বা সম্পৃক্ত থাকতে না বা মত প্রকাশ ডাইরেক্ট করতে পারে না, অতএব তাদেরটা রাখি নেই। বাট তারাও তো অবশ্যই তাদের ইন্ডিপেন্ডেন্ট যারা তাদেরকে আবার নিয়ে আসা যাচ্ছে স্যার, ইভেন ঘরের গৃহিণীও। এবং এইটা স্যার এমনভাবেই স্যার একটা মেশিন, ওই যে 2টা মেশিন, এই 2টা মেশিনকে দিয়ে আর কি যে 24 ঘন্টায় মনিটরিং করে 24 ঘন্টায় নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে টু দ্য পয়েন্টে উইদাউট কমপ্লেনে 3 মাস তো লাগবেই না স্যার। বাট এইখানে স্যার একটা পলিসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে স্যার নিছি। যেমন স্যার ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা শব্দ রিট্রিট, ওরা ভারত উপমহাদেশে ধরেন আমাদের এখানে 200 বছরের জন্য শাসন করছে, আমাদের সারা পৃথিবীতে ওরা শাসন করছে। বাট তখন যুদ্ধের স্টাইল ছিল কি, যে 1 শুটার বা এই যে লাইনে দাঁড়াও, সবাই সামনে, ওই পক্ষ লাইনে দাঁড়াচ্ছে, সামনে যে দাঁড়াচ্ছে প্রথমে গুলি করতেছে, সামনে যারা থাকছে পড়ে যাচ্ছে, আবার পিছনে যারা ওরা সামনে এসে ওরা গুলি দিচ্ছে, সামনের পক্ষ পড়ে যাচ্ছে। তাহলে স্যার ওদের চেইন অফ কমান্ড বা ওদের জানতেছে যে আমার গুলি লাগবো, মৃত্যুবরণ করবো, তাহলে ওদের মোটিভেশনাল কী ছিল স্যার তখন? আর হিটলার মোটিভেশনালের দিক দিয়ে হিটলারের সোর্স, তবে হিটলার আধ্যাত্মিক নেতা না, সম্ভবত হিটলারের সাথে আরেকজন ছিলেন, তিনি সম্ভবত আধ্যাত্মিক বা নেতা টাইপের, বা তার মোটিভেশনাল ওইভাবে কাজ করতো। তো এনিওয়ে, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে রিট্রিট শব্দটা, রিট্রিটের যতবারই তারা ইউজ করছে যুদ্ধে, যতবারই বা যাই হোক সেখানে যারা জয় করছে, এবং তারা কি শিখাইছে যে আমার দেশের, অর্থাৎ ওরা আসছে ইংল্যান্ড থেকে, এসে ভারত উপমহাদেশে এসে ভারত উপমহাদেশের লোক দিয়ে সেই ভারত উপমহাদেশের লোকরাই শাসন করছে। অর্থাৎ আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি নিয়ে আমি আমার বাইরেই মারতেছি, পিটেছি, এগুলো করতেছি, তাহলে আমার কী মোটিভেশন দিচ্ছে স্যার ইস্ট ইন্ডিয়া কোম্পানি? স্যার 200-300 বছর আগে স্যার, স্যার আমরা সেই 300 বছরের মোটিভেশনাল স্পিচ আর মোটিভেশনাল জিনিস আমি স্যার কিন্তু স্যার আপনার মিনিস্ট্রিতে স্যার পাই নেই স্যার, কিন্তু অপেক্ষায় আছি স্যার, সামনে নির্বাচন, আপনি বলছেন দেখাবেন। ধন্যবাদ স্যার। আর স্যার কী আর করবো স্যার, যদি দরখাস্তটা একটু পড়ে দেখতেন স্যার। আমি তো বাহায় তো ঢুকতেই পারতেছি না, বাহাইতে তো বাইক করে দেয়, আজকেও তো ওই যে যা দেখলাম ওই যে ডলের বাড়ি যা, কী আর করবো স্যার। আমি যদি স্যার বাসায় যদি ঢুকতে না পারি স্যার, আবার কিন্তু ঘুরে আপনার আটটেই আপনার বাসার গেটে তো ঢুকতে দেবে না স্যার, ওই রাস্তার ওই ভাবে স্যার আমি কিন্তু গাছতলায় বসে থাকবানি স্যার, একটু দেখেন স্যার। যে ডিপ্লোমেটিক পাসপোর্টটা স্যার গেল, আর আমার ইমোশনাল ইনভেস্টমেন্টটা গেল কোন জায়গায় স্যার?